নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শারমিন। আজ আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন বিএনপি দলীয় সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে করা আলাপে। স্বাগত। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি দোষারোপের রাজনীতি। আমরা বিভিন্ন সময় দেখেছি যে এক দল আরেক দলকে সবসময় দোষারোপ করে থাকেন। আমরা যদি 21 জানুয়ারি অর্থাৎ প্রচার শুরুর ঠিক আগের দিন বিএনপি চেয়ারম্যানের কথা লক্ষ্য করি, তিনি বলেছিলেন যে কাদা ছোড়াছুড়ি নয়, সমস্যা সমাধানের প্রতিযোগিতা করতে হবে। জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের মন্তব্য যদি আমরা ধরি, যে পরস্পরকে আঘাত না করে নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়া প্রয়োজন। এই যে কথাগুলো, এই মন্তব্যের বাস্তব প্রতিফলন কি আপনি দেখতে পান নীলোফার চৌধুরী মনি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, রাজনীতি তো আসলে যতই যেটাই বলি না কেন, আমরা ফিল্ডের রাজনীতি একরকম আর কথা বলার রাজনীতি একরকম। তো কথা বলছে, আমাদের নেতা যে কথাটা বলছে উনি মন থেকেই কথা বলছেন এবং দোষারোপের রাজনীতির মধ্যে উনি নাই। যেটা আপনি দেখেছেন যে ফ্যাসিস্টের যে 17 বছর অত্যাচার নিপীড়ন ছিল, 15 বছর 15.5 বছর, ওনাকে নিয়ে ওনাদের নিয়েও কথা ওরকম বলতেন না উনি বা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু আমরা যাদের সাথে অনেকদিন আমাদের যুগপৎ আন্দোলন ছিল, তারা এখন আলাদা হয়েছে। তারা তাদের মতো যে ধরনের কথা বলেন, সেটা 10টা শুনলে একটার কিন্তু উত্তর দিতেই হয়। আর যেহেতু কয়েকদিনের মধ্যেই ভোটের রাজনীতি, ভোটের রাজনীতিতে জনগণও কিছু কথা শুনতে চান। যে একটা কথা যদি একখান থেকে ভেসে আসে, সেটার উত্তর না দিলে জনগণ হয়তো মনে করতে পারেন যে ঘটনা কি, তবে কি সত্যি, অথবা উনি বলতে পারলেন না। এই যে উন্নত দেশগুলোতেও মঞ্চে কিন্তু এই ব্যবস্থা করা হয়, সব দল থেকে নেতাদের এনে একখানে বসিয়ে বিভিন্ন প্রশ্ন বানে বিদ্ধ করা, এটা হয়। তো এটাকে আমি খুব বেশি দোষের কিছু দেখি না। বিএনপি জামাতে করলো একজন, আরেকজন আনসার করলো, এটা আমি খুব বেশি দোষের। জি, ধন্যবাদ। এই প্রসঙ্গে একটি কথা যোগ করতে চাই যে বিএনপি জামাত আওয়ামী লীগের আমলে বেশ নিপীড়নের শিকার আমরা দেখেছি। যে দুঃসময়ে এই দুই দল অনেক সময়ই একজোটে ছিল। 5ই আগস্টের পরবর্তীতে এমন কি হলো যে আপনারা একে অপরের দোষারোপ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন? আমি যদি জামাত ইসলামের নাম উচ্চারণ না করে তাদের ইঙ্গিত করে মিথ্যাচার, মানুষকে ঠকানো, শিরক করার অভিযোগ, এই অভিযোগগুলো যে আনা হচ্ছে, প্রসঙ্গে আপনি কি বলবেন? যে আসলে আপনি কি মনে করেন অভিযোগ? আপনি তো একজন সংবাদকর্মী, আপনি নিজেও তো এই ধরনের প্রশ্নগুলোর মুখোমুখি হয়েছেন, যে বেহেশতের টিকিট দেওয়া, সূর্যকে থামিয়ে রাখা, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো দোষারোপের রাজনীতি না, এই ধরনের কথা তো হয়েছে। আপনার সংবাদকর্মী হিসেবে আপনিও জানেন এটা। সো এটা মিছামিছি বলা এরকম না। আর যে কথাটা বলছেন, একদিন আমরা নিজেরাই বললাম যে যুগপৎ আন্দোলন অনেক দিন করেছে, কিন্তু 5ই আগস্টের পরে যে ঘটনাটা ঘটেছে, ওনারাই কিন্তু প্রথমে, বিএনপি এমন একটা দল, বিএনপি নিজে থেকে আগেই কাউকে কখনো অ্যাটাক করে না। বিএনপি ততক্ষণ পর্যন্ত ওয়েট করে যে কেউ যদি তাকে অ্যাটাক করে তার জবাব দেয়। সেটা যে আবার ফিরতি অ্যাটাক করবে, সেটাও পারতেপক্ষে করে না। এই 1.5 বছরের রাজনীতিতে বিএনপি অনেকটাই সহ্য করেছে। বিএনপি নামে অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছে বিশেষ কোনো দল, অনেকভাবে অনেক নেগলেক্ট করার চেষ্টা করেছে অত বড় একটা দলকে। বিএনপি এখনো নেগলেক্ট করে, এখনো মই কি হনুরে এরকম অবস্থা করে। যার 5টা ভোট সেও কথা বলে, যার 50টা ভোট সেও কথা বলে। বিএনপি 500 ভোট নিয়ে কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকে হিমালয়ের মতো। হ্যাঁ, আবার এর মধ্যে আবার অনেক সময় অনেকভাবে আপনার বিভিন্ন ডিজাইনও চলে আসে। কেউ মেটিকুলাস ডিজাইন বলে, কেউ অন্য ডিজাইন, মানে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারগুলো যেভাবে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেইখানে বিএনপি কিন্তু এই জায়গায় নিশ্চুপ। আপনার মনে আছে 5ই আগস্টের সময় পরবর্তীতে প্রথমে একটা দল বলেছিল যে একটা মানে জালিমকে সরিয়ে আরেকটা জালিমকে আমরা নিয়ে আসবো। এই যে প্রথমেই যে ধাক্কাটা বিএনপি খেলো, যে কার সাথে এতদিন থাকলাম,
এতদিন কার পাশে থেকে তাকে হেল্প করার চেষ্টা করলাম এবং দেশে বিদেশে অনেক শক্তি কিন্তু বিএনপিকে বলেছিল তোমরা আলাদা হয়ে যাও, তোমাদের সঙ্গে আমরা আছি, দেখো তোমরা, কারণ বিএনপি একটা বড় দল, বিএনপি আলাদা হলে বিএনপি ক্ষমতায় আসতো 14তে হয়তো বা, অথবা 18তে, অথবা 24-এ, বাট বিএনপি কিন্তু তা করে নাই। শেষ পর্যন্ত বিএনপির সাথেই ছিল। বিএনপির কথা হচ্ছে যে আমার সাথে আছে তার যদি দোষ না থাকে আমার সাথে থাকায়, তাহলে আমি কিভাবে তাকে ছেড়ে যাই। তো এটার জন্য কিন্তু বিএনপি যাদের জন্য এতটুকু করেছে তারা কিন্তু একবারও বিএনপির কথা চিন্তা করে। জি, ধন্যবাদ নিরুফার চৌধুরী মনি। আমি আপনার কাছে আসতে চাই শরীফুজ্জামান শরীফ। আপনি দেখছিলাম যে দোষারোপের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, এক দল আরেক দলকে দোষারোপ করছে। এ প্রসঙ্গে মনিয়াপা বললেন যে কিছুক্ষণ আগেই বলছিলেন যে ইঞ্জিনিয়ারিং এর কথাও এলো, ভোট ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করা হয় সব দল কি, এ প্রসঙ্গে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে এবং দর্শকদেরকে ধন্যবাদ। আপনি আলোচনার শুরুতে একটা ইন্ট্রো বলেছেন, সেখানে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্নের সমাধানও আছে। আমরা যে প্রেক্ষাপটে আলোচনাটা করছি এই প্রেক্ষাপটটা একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি এবং আমাদের সামাজিক যে বন্ধনগুলো এগুলো আরও দৃঢ় হওয়ার কথা। আমরা একটা নতুন পরিবেশে রাজনীতিতে অনেকগুলো গুণগত পরিবর্তন আনার কথা। আমরা যে সমস্ত সমালোচনাগুলো আগের সরকারের করতাম সেই সমালোচনাগুলো থেকে বেরিয়ে এসে আমরা একটা নতুন রাজনীতির পথে পা বাড়াবো, এটি ছিল প্রত্যাশা। কিন্তু দোষারোপের যে রাজনীতি তার পেছনের উদ্দেশ্যটা কি? পেছনের উদ্দেশ্যটা হলো আমার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী যাদেরকে মনে করছি, যাদেরকে ভাবছি আমার বাড়া ভাতে ছাই ফেলতে পারে, আমি তাদের প্রত্যেককে এক এক করে আক্রমণ করছি এবং বিভাজন তৈরি করছি। জুলাই গণ অভ্যুত্থানে একক কোনো শক্তির স্যাক্রিফাইস অথবা একক কোনো শক্তির উদ্যোগে এটি গড়ে ওঠেনি। এর সাথে রাজনৈতিক দল ছিল, সামাজিক শক্তি ছিল, এর সঙ্গে একেবারে প্রান্তিক মানুষ ছিল। আমাদের প্রসঙ্গটা ছিল যে দোষারোপের রাজনীতিকে আমরা বছরের পর বছর ধরে দেখছি একদল একদলকে দোষারোপ করে যায়। আপনাকে আমি যখন প্রতিদ্বন্দ্বী মনে করি একেবারেই আদর্শিক কোনো প্রতিদ্বন্দ্বী না, আপনাকে মনে করি আপনি ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। আমার ক্ষমতাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন অথবা এখানে ভাগ বসাতে পারেন, আমার ভোট ব্যাংকে আপনি ভাগ বসাতে পারেন। সেই কারণে আমি শুরু থেকে আপনাকে অ্যাটাকটা করব, আপনাকে আক্রমণ করব। মানে সাপোর্ট করেন আপনি দোষারোপ করা একদল আরেক দলকে? মোটেই না, আমি এর কজটা বলছি, কারণটা বলছি। এবং এটি সততার কোনো রাজনীতি, এটা অসততার রাজনীতি। জি, আপনি রাজনীতিকে বিভক্ত করে ফেলছেন, দেশকে বিভক্ত করছেন, যেটা ওই যে জুলাইয়ের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। জি, ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস দেখাতে চাই যে দোষারোপের রাজনীতি যে বিষয়টা আমরা কথা বলছিলাম, যেহেতু কাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে এবং এই বিষয়টিকে এর পরপরই আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে যাচ্ছে এবং সাধারণ মানুষও এটিকে ভালোভাবে নিচ্ছে না এই দোষারোপ করাটাকে। কারণ নতুন বাংলাদেশ আপনি যেটি বলছিলেন সেটির সাথে কিছুটা সাংঘর্ষিক প্রার্থীদের এমন আচরণ। তবে এই দোষারোপের রাজনীতি পুরনো রাজনীতি থেকে তারা বেরিয়ে আসতে পারবে না এবং এমনটাই বিশ্লেষকরাও মনে করে থাকেন। এই প্রসঙ্গে আমরা আপনাদেরকে কিছু দেখাতে চাই, আমাদের নেতাদের ক্লিপগুলো। মানুষ না, ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি। তারা যতটা করতেছে মানুষের শো আপ করতেছে, বরং মানুষকে আরো দেখাইতেছে যে আমরা কতটা নিকৃষ্ট হতে পারি। আমরা এই অধিকারগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সেই অধিকারগুলোর কথা তারা বলবেন, কিন্তু তারা আসলে সেই অধিকারগুলো বলছেন না। তারা বলছেন এই রাজনৈতিক দল কি করেছে, ওই রাজনৈতিক দল কি করেছে। দোষ খুঁজে বের করাটা তো রক্তে মিশে গেছে আমাদের। আমরা দেখতে পাই যে জামাত বিএনপির বিপক্ষে বা বিএনপি জামাতের বিপক্ষে, মানে একটা কাদা ছোড়াছুড়ি সবসময় চলতেই থাকে। যদিও কমিটমেন্টের বরখেলাপ এটা রাজনৈতিক নেতাদের দ্বারা অনেক বেশি হয়, স্টিল আমি হোপফুল এই কারণে যে কোনো না কোনো পরিবর্তন আবারও আসবে। মানুষের কথাগুলো শুনছিলাম, আমরা আলোচনায় ফিরে আসি যে এই যে মানুষ নিকৃষ্ট বলছে তাদের আচরণকে, আপনি কিভাবে দেখেন বিষয়টা? এই মানুষের সাথে তাদের যে বোধ তার সাথে আমি সম্পূর্ণ একমত এবং এটিকে রেসপেক্ট করি। এবং তাদের যে প্রত্যাশা যে আমরা নতুন সংস্কৃতির কথা বলছি, কিন্তু আমাদের যে প্র্যাকটিসের মধ্যে রাজনৈতিক দলগুলো সেটি গ্রহণ করছে না। কথায় কথায় আমরা ফ্যাসিস্টের কথা বলছি, কিন্তু আমাদের ভেতরে
ছোট ছোট ফ্যাসিস্ট বসবাস করে এবং সে ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছে, বড় হচ্ছে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। এবং এর পেছনের একমাত্র উদ্দেশ্য হলো ক্ষমতা। আপনাকে, প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়। যারা 2 বছর আগে পরস্পর হাতে হাত রেখে লড়াই করেছে গণতন্ত্রের জন্য, একজন কর্মীকে কাঁধে তুলে নিয়েছে, রক্তাক্ত লাশ কাঁধে নিয়েছে, সেই মানুষকে, সেই পক্ষকে যেভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এবং কারণে অকারণে সমস্ত দায়ভার তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা সংস্কৃতির যে পরিবর্তন হয়নি এবং শুধুমাত্র একজন ব্যক্তিকে পরিবর্তন করেছি, একটা দলকে বিদায় করেছি, কিন্তু আমাদের আচরণের জায়গাটায় আমরা সেই ঘটনাগুলোকেই অনুসরণ করছি। যারা একসময় আপনি বলেছেন যে একসাথে লড়াই করেছে, এখন বিভাজন কেন? বিভাজন হলো যে কোনোভাবে হোক হচ্ছে আমি ক্ষমতায় যেতে চাই এবং আমার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী যিনি, তাকে সত্য হোক মিথ্যা হোক তথ্য দিয়ে বাক্য ব্যবহার করে তাকে আমি কোণঠাসা করব এবং আমি ক্ষমতায় যাব, ক্ষমতার দণ্ডটা আমার হাতে থাকবে। মূল উদ্দেশ্য হচ্ছে তাই। জি, ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। অ্যাডভোকেট হুমায়রা নূর, শাপলাকলির সমর্থকদের হুমকি দেওয়া হলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন আপনার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পাল্টা আঘাতের কি ধরন হতে পারে? মানে কেউ আঘাত করলে, পাল্টা আঘাত বলতে কেউ একজন মারলে আপনারাও মারবেন, এরকমই একটা চিন্তা ভাবনা কিনা? ধন্যবাদ শারীন আপা আপনাকে, আমার সহ আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ওই যে মনি আপা একটু আগে একটা কথা বলছিলেন যে কেউ কিছু বলে থাকলে তার জবাবে আরেকটা কথা মানুষ এক্সপেক্ট করে। এখন আজকে দেখলাম একটা রাজনৈতিক দলের একজন প্রার্থী, ওনাকে আমরা আসলে সবসময় বললাম প্রিন্স অফ ঢাকা। সে বলছে যে ধরেন তারা যদি না চায় তাহলে জামাতের কর্মীরা মাঠেই নামতে পারবে না, এবং এই ধরনের বক্তব্য উস্কানিমূলক না, শুধু ধমক দিয়ে প্রত্যেকটা জায়গায় বলা হচ্ছে। এটা শুধু আমাদের সাথে করা হচ্ছে একটা জায়গায় বা জামাত ইসলামের সাথে করা হচ্ছে একটা জায়গায়, এরকম না। দেখেন সেই দিন জামাতের নারী কর্মীরা মিরপুরে একটা বাসায় গিয়েছে তাদের সাথে পরিচিত হতে। ধরেন তারা কোনো একটা আইন বহির্ভূত কাজ করেছে, আপনি পুলিশে ফোন দেন, আপনি যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে আপনি নির্বাচন কমিশনকে প্রক্রিয়া অনুযায়ী বিচার দেন, সেই অনুযায়ী তারা এই আপনারা জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আসলে নতুন দল হিসেবে এসেছে এনসিপি, তারাও পুরনো পথে হাঁটছে কেন? না, সেটাই বলছি। দেখেন আমরা আমাদের বক্তব্যটা কিন্তু এইরকম না যে আমরাও এরকম ওদের মতোই একতরফাভাবে আমরা একই রাজনৈতিক শিষ্টাচারবিহীন আচরণ করে যাব, কিন্তু আমাদেরও তো মানুষের কাছে জবাবদিহি আছে, আমাদেরও তো সেই রাজনীতিটা করতেই হচ্ছে, সেই ভোটের রাজনীতিটা আমাদেরকে নামতে হচ্ছে। আমরা কি একতরফা মার খেয়েই যাব? এই যে অভ্যুত্থানের পরে আমরা রাজনীতির মাঠে গেলাম, জানেন এই পর্যন্ত কতদিন কত এলাকায় আমাদের ছেলেপেলেরা মাঠে কাজ করতে গিয়ে ভিন্ন দলের রাজনৈতিক কর্মীদের হাতে মার খেয়েছে, আপনারা তো পেপার পত্রিকায় দেখেছেন। এই যে সহিংসতার রাজনীতি, আমি যেই কথাগুলো এতক্ষণ বলছিলাম যে ধরেন এই সহিংসতার রাজনীতি বন্ধ হতে হবে, সেটা ভার্বাল সহিংসতা হোক আর ফিজিক্যাল সহিংসতা হোক। আমার দলের আহ্বায়ক যেটা বলেছে সেইটা উনি সতর্ক বার্তা দিয়েছে। বাংলাদেশে তো আইন শৃঙ্খলা বাহিনী আছে না, আপনার দলের যদি কেউ আমাকে আক্রমণ করে আমি তো প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর উপরেই ভরসা করব, পাল্টা আক্রমণ না, ব্যবস্থা নেওয়ার কথা উনি মিন করেছে। আমরা বসে থাকবো না, আমরা তো প্রতিবাদ করব। আমার তো আর কেউ তো দাবি করে তারা সর্ববৃহৎ দল, ধরেন বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, জামাত অনেক বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, তখন ওনাদের তো অনেক নেতাকর্মী, আমার দলের তো আসলে অত নেতাকর্মীও নাই, আমি তো আর অত মারামারি করতে পারবো না, কিন্তু আমি প্রতিবাদ তো করবো, ওইটুকু তো অধিকার আমার আছে। আমার কাছে যেটা অবাক লাগে, আমি তো নতুন রাজনীতি করতে এসেছি, সামগ্রিকভাবে এই ভোটের রাজনীতিতে আমাদের দলটাই নতুন, তাই না? মনিয়াপা একটু আগে একটা কথা জাস্ট বলছিলেন, এই কথাটা আমি আমার কাছে খুব অবাক লেগেছে এবং কানেও লেগেছে, যে উনি বলছিলেন যে যত যাই বলেন রাজনীতিতে কেউ কিছু বললে সেটার একটা পাল্টা কথা উত্তর দিতে হয়, এবং কথার রাজনীতি আর মাঠের রাজনীতি আলাদা, 10টা বললে একটার উত্তর দিতেই হয়। এবং উনি একটা কথা বলেছেন যে বিদেশের অনেক শক্তি ওনাদেরকে আলাদা হতে বলেছেন জোট থেকে, 4 দলীয় জোট থেকে। কারা, এটা আমার খুব জানার ইচ্ছা, কারণ আমাদেরও তো চিন্তা হবে যে কোন দেশের স্বার্থ
আছে এই বাংলাদেশের উপর, যে বিদেশি পরাশক্তি বাংলাদেশে কোন দল কার সাথে জোট করবে সেইটা নির্দেশনা দেয়। এবং আপনি দেখেন এইটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয়। তারপরে আপা নিজেই বলছিলেন যে আমার সাথে বা আমাদের দলের সাথে যারা ছিল ওনাদের দল ভেবেছে তারা যদি অন্যায় না করে থাকে তাহলে তাদের সাথে জোট কেন ভাঙবে, এই জন্যই ওনারা এতদিন জোটটা ভাঙেনি এবং একসাথে যুগপৎ আন্দোলন করেছেন। এবং 24 পরবর্তী সময় ওনারা বক্তব্য নানান পরস্পর বিরোধী বক্তব্যের কারণে একে অপরের উপর মনক্ষুণ্ণ হয়েছে এবং ওনাদের সুসম্পর্কতা নষ্ট হয়েছে। এখন ওই যে একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলা, অ্যাটাক করা, এই কাজটা করছে। আমি অবাক হয়ে ভাবলাম যে যেই দলটাকে তারা এতদিন ভেবেছে যে তাদের কোনো দোষ নাই বলে তারা আলাদা হন নাই, এটা আবার নিজের বক্তব্যটা আমি কোট করলাম, তাহলে এখন সেই দলের সাথে আমরা জোট করার কারণে সেই দল যুদ্ধাপরাধী বিচার হতে হবে, সেই দল যুদ্ধাপরাধী থেকে শুরু করে তারা ইসলামপন্থী রাজনীতি করবে, এগুলো এই ধরনের নানান ধরনের ট্যাগিং কেন করা হচ্ছে? এই ট্যাগিং তো আপনারা ট্যাগিং কি মানে ভুল বলছেন আপনি? আমি একেবারেই ভুল বলছি না। আমি বলতে চাচ্ছি যে ধরেন এই জিনিসটা মেনে নিয়েই তো ওনারা তাদের সাথে এত বছর সংসারটা করেছে না। আমার কাছে এখন প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি এই নতুন বাংলাদেশে কাদের সাথে আমি চলবো, তারা কি প্রো বাংলাদেশি কিনা, বাংলাদেশের সপক্ষে তারা রাজনীতি করবে কিনা সেইটা আমি দেখব। এই মুহূর্তে জামাতে ইসলামের সাথে আমরা যেই জামাতে ইসলামকে আমরা এখন দেখছি সেই জামাতে ইসলাম কি বাংলাদেশের পক্ষের রাজনীতি করবে? আপনারা মনে করছেন যে এখন জামাতে ইসলামী বাংলাদেশের পক্ষে কাজ করছে, এটাই আপনি মনে করছেন? অভ্যুত্থানে তো তারা বাংলাদেশকে ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর। আমি নীলুফার চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই, যে যেমনটা বলছিলেন অ্যাডভোকেট হুমায়রা নূর যে এখনকার জামাতে ইসলামী আসলে দেশের জন্য কাজ করছে, এই কথাগুলো বলছিলেন এবং এত বছর আপনারা সংসার করেছেন তাদের সাথে, এখন হঠাৎ করে আলাদা হয়ে যে বিপরীতমুখী মন্তব্য করছেন সেই বিষয়ে আমি আপনাকে একটা কথা বলি, সাহায্যকারী ক্রিয়া ক্রিয়া দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। সাহায্যকারী ক্রিয়া সাহায্যকারী থাকে একটা জিনিস, তখনও তাদের নামের সাথে ওইটাই ছিল, এখনও তাদের নামের সাথে সেটাই আছে। তো আপনার যখন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল তারপরে তারা রাজনীতি করতে পেরেছে, রাজনীতি করেছে, এবং অ্যালায়েন্স এক জিনিস আর ক্ষমতা এক জিনিস। অ্যালায়েন্সে নেওয়া যায়, নিয়েছে তারা বিএনপির সাথে আসার আগেও এমপি হয়েছে, এমপি হয় নাই তা তো না, 2টা 4টা একটা হয়েছে। তো সেটা হচ্ছে যুগপৎ আন্দোলনে আওয়ামী লীগের সাথেও তারা গিয়েছে, জামাত আওয়ামী লীগের সাথেও করেছে, সব দলের সাথে করেছে। যুগপৎ আন্দোলনের হিসাবটা আলাদা। আরেকটা জিনিস কথা আসছে এখানে যে ছোট দল আমরা কি এইসব করতে পারবো, আমরা তো পুলিশকে ডাকবো। আপনার মনে আছে যে 5ই আগস্টের পরে যখন কোনো একজন উপদেষ্টাকে, এখন যিনি এনসিপির নির্বাচনের চিফ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে 5 তারিখে যদি স্বাধীন না হতো কি করতেন আপনারা? যে 6 তারিখে আমরা সশস্ত্রভাবে নামতাম। এই সশস্ত্রের অস্ত্রটা কোথায় আছে এবং সেই দিন কোথায় ছিল, এটা খুব জানতে ইচ্ছা করে। যে তাদের কথার মধ্যেই কিন্তু তাদের অনেক কিছু থেকে যায়। এটা আপনি যে কথাটা বলেছেন ওই কথাটাই আমি যদি বলি তাহলে আমি খুব খারাপ লোক, আমি তাদের ভালো দেখতে পারি না। আমি ভালো দেখতে পারি এক জিনিস, আর কথা বলার সময় আমি একটা দলকে ধারণ করি, লালন করি, আরেকটা দল আরেকজন ধারণ করে। আমার সাথে শরীফের অনেক বছরের সম্পর্ক, কিন্তু আদর্শের জায়গায় কিন্তু একটা জায়গায় একটু পার্থক্য আছে। আমি উদারনৈতিক একটা দল করি, শরীফ বাম একটা দল করে। তো এই জায়গাটায় সে তারটা ছেড়ে আমার কাছে আসবে না, আমি আমারটা ছেড়ে তার কাছে যাব না। সো আমি যে কথাটা বলবো, যার কথা আমি তার মাধ্যমে এই কথাটা বললাম যে ছোট দল ভালো কথা, সশস্ত্র পেল কোথায়? এই বিষয়ে কি বলবেন অ্যাডভোকেট হুমায়রা নূর? সশস্ত্র কোথা থেকে পেলেন? আমি আসলে আমার মানে আমি আপাসকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আপা আবার খুব গুছিয়ে কথা বলতে গিয়ে অনেক সময় আমি উত্তর দিতে গেলে আমি জানি না, আমার খারাপ লাগে, কিন্তু বলতে তো হবে। এই যে অভ্যুত্থানের সময় এতগুলো মানুষ নিহত হলো, কারো হাতে কি অস্ত্র ছিল? একটা সিম্পল ছুরি, কাঁচি, খন্তি ছিল। তারা বিনা অস্ত্রে খালি হাতে মিছিলে গিয়েছে এবং এই মিছিলে নিরস্ত্র মানুষগুলোকে শেখ হাসিনার নির্দেশে গুলি করে হত্যা করা হয়। শুধু নিরস্ত্র মানুষ না, হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশুদেরকে, মাদেরকে খুন করা হয়, তাই না? এইটা কতদিন আপনি মেনে নেবেন? এই ছেলেটা যে বলেছে যে সশস্ত্রভাবে নামবো, তার কাছে তো আর ওই নাই, বন্দুক নাই, তাহলে সে কি নিয়ে নামতো? তার ঘরে যেটা আছে সেটাই, দা বটি ছুরি যা আছে তা দিয়ে নামতো, আমরা দেখি নাই।
ধরেন আপনি যে এই কথাটার দোষটা ধরলেন, তো আমাকে যদি কেউ আক্রমণ করে সেলফ ডিফেন্সে তো আমি পাল্টা আক্রমণ আমার হাতে যা আছে তা নিয়েই নামবো। আমার হাতে সেই অস্ত্র আছে কি নাই সেইটার তদন্ত আপনি 1.5 বছরে কেন করানোর ব্যবস্থা করলেন না? আপনি এই কথাটা যে ট্যাগ কোট করলেন, আপনারা এই জিনিসটা নিয়ে আপনারা মন্তব্য করেন, অথচ এই 5ই আগস্টে এই ছেলেরা বুকে গুলি নিয়ে এত দুঃসাহসী আচরণ করেছে বলেই তো আজকে আপনাদের নামে এতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মামলা উদ্ধার হয়েছে। আপনাদের চেয়ারপারসন বর্তমানে উনি বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পেরেছেন, মাকে মৃত্যুর আগে শেষবার ছুঁয়ে দেখতে পেরেছেন। আর কিছু না হোক, অতটুকু কৃতজ্ঞতা যদি আপনাদের থাকতো, আপনারা এই ছেলেদের কৃতজ্ঞতা বোধ আছে কিনা বিএনপির এই বিষয়ে যদি আসি, নীলুফা চৌধুরী মনি, যে এত বড় আমি আপনাকে এটুকু বলি যে এটা খুব দুঃখজনক কথা। বিএনপি 17 বছর বিএনপি 17 বছর আন্দোলনে ছিল, রাজপথে ছিল। এখন একজন শরীফের যদি ব্রেন যদি অনেকটা বেটার থাকে, চালাতে পারে, ভালো কথা, চালিয়েছে, বিএনপি ছাড় দিয়েছে, কিন্তু শরীফের লোক কয়জন? 5 জন। বিএনপির লোক কয়জন? 5 লক্ষ। তো 5 লক্ষ লোক মাঠে ছিল বলেই কিন্তু করেছে। এবং শহীদ হয়েছে কার লোক বেশি, আহত হয়েছে কার লোক বেশি, এবং পঙ্গু হয়েছে কার লোক বেশি, এটা থেকে বোঝা যায়। আমরা এগুলা যে বললাম না যে খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। আমরা বাজানোর কথা বলি না বেশি, এবং আমরা নেতৃত্ব দেইনি, কারণ আমরা নেতৃত্ব আমি তোমার সময় কথা বলি না, প্লিজ তুমি তোমার সময় কথা বলো না। তুমি এর আগে থেকে কিন্তু তুমি ঝগড়া করার জন্য একটা প্ল্যান নিয়ে আসো। আমরা কথা বলি, আমরা একটু প্রসঙ্গে ফিরে আসি, এখন এর আগে যেটা বলছে, আমি শুধু বিদেশি শক্তি বলি না, আমি বলেছি দেশি বিদেশি শক্তি। দেশি বিদেশি বাংলাদেশকে দখল করেই রেখেছে অনেকটা। যারা এত বড় বড় তাফালিং এর গল্প করে, তাদেরকেও বিদেশি শক্তিরা আমাদের কিন্তু পরে পরে জানতে হয় কি, ওয়াশিংটন পোস্ট, আপনার রয়টার্স, আনন্দবাজার, এগুলো পরে পরেও কিন্তু আমাদের পড়তে হয়, কারণ এটা জিও পলিটিক্স, জিও পৃথিবী। তো পৃথিবীতে আপনার বাস করে আমি তো খালি খুঁটির মধ্যে থাকলে আমার চলবে না। তো এই জায়গাগুলোতে আমার কথা হচ্ছে যে সবই ঠিক আছে, আপনার সরকারি হিসাব মতে থানা, আমরা আমাদের ওই রেভুলেশনের সময় যেটা লিগ্যাল ছিল, রেভুলেশন চলে যাওয়ার পরে সেটা লিগ্যাল না। তাহলে আমার যে থানায় যতগুলো অস্ত্র লুট হলো, তার মধ্যে থেকে এখনো 1335টা অস্ত্র পাওয়া যাচ্ছে না। এই অস্ত্রগুলো কার কাছে আছে আমাদের খুব জানার ইচ্ছা। সামনে ইলেকশন, আপনার 401 জন আপনার অস্ত্রধারী রাজধানীতেই ঘুরে বেড়াচ্ছে। আপনার 17টা জেলখানা থেকে আপনার 27টা অস্ত্র এখন উদ্ধার হয় না 67টার মধ্যে। 6 লক্ষ সামথিং গুলি বারুদের মধ্যে আপনার এখনো 4 লক্ষ বেহাত হয়ে আছে। তাহলে এই অস্ত্রগুলো কারো না কারো কাছে তো আছে। এরপরে লিগ্যাল অস্ত্র আছে, জমা হয় নাই। এরপরে আপনার ইলিগ্যাল অস্ত্র আছে, যেটা অন্য সময় ইলেকশনের আগে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা বের করে, চাইলেই গোয়েন্দা সংস্থা বের করতে পারে, তারা বের করে নাই। এটার নামে আমি কিন্তু কোনো ব্যক্তি, কোনো দলকে আমি বলছি না। এই জিনিসগুলো ঘুরছে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মধ্যে ঘুরছে, যেখানে কিনা 300 আসনে 44,000-এর উপরে আপনার সেন্টার আছে। এই জায়গাগুলোতে যদি অর্ধেক জায়গা বা 4 ভাগের 1 ভাগ জায়গায় যদি ব্যয় হয় সেই দিন, তাহলে ইলেকশনটা কি হতে পারে? এটা তো প্রত্যেকটা নির্বাচনের আগে 6 মাস আগে আপনার লিগ্যাল অস্ত্রগুলো জমা নেওয়া হয় থানায়, আবার নির্বাচনের পরে যার যার অস্ত্র তারা নিয়ে যায়, নাকি শরীফ? তো এইবার এই অস্ত্রগুলো কোথায় গেল? নেওয়া হলো না কেন? কেন যার যার বাড়িতে আছে? উপরন্তু আরও বলা হয়েছে যারা ইলেকশন করতে চাচ্ছে প্রায় 2000 লোক, তারা চাইলেই অস্ত্র আপনার লাইসেন্স করতে পারবে, অস্ত্র তো নিতে পারবে। তাহলে এই যে অস্ত্রের ঝনঝনানির মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে কি, আমি এসুরেন্স দিচ্ছি নির্বাচনে কোনো অস্ত্রের ব্যবহার হবে না। উনি জানলেন কিভাবে যে হবে কি হবে না? জি, ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আমি একটু পাল্টা প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন ছোট করে। ধরেন আপা যেটা বলছেন, আমরা কিন্তু অস্বীকার করি না, ওনারা 17 বছর অনেক কষ্ট করেছেন, অনেক ভোগান্তি ভুগেছেন। এই অভ্যুত্থানে ওনাদের দলীয় ব্যানার না হলেও ওনাদের দলের নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল। তাহলে এই অভ্যুত্থানে যাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করলো, যাদের উনি দাবি করছেন ওনাদের বেশি কর্মীরা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের কর্মীদের কাছে এই লুট করা অস্ত্র নাই? তাহলে কোন অস্ত্র দিয়ে এই অন্তকোন্দলে প্রায় 200 মানুষ নিহত হয়ে গেল? এটাও আমার জানার ইচ্ছা। এই প্রশ্নটা নিশ্চয়ই আমরা যখন আবার নীলুফার মনির কাছে আসবো, শরীফুজ্জামান শরীফ আপনার কাছে একটু আসতে চাই যে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আগে ভোট ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আহ্বান জানিয়েছেন যে আগামী নির্বাচনে কেউ সন্ত্রাস করবেন না, নির্বাচন প্রক্রিয়া কেউ ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবেন না। দুই নেতাই ইঞ্জিনিয়ারিং এর কথা বলছেন, কিন্তু এই ইঞ্জিনিয়ার আসলে কারা? নাকি সব দলেই ইঞ্জিনিয়ার রয়েছে? ধন্যবাদ। আমাদের এই ডিবেটগুলোর থেকে যদি আমরা আমাদের জীবনের প্রতিনিয়ত যে সমস্ত সমস্যাগুলো আমরা ফেস করি সেই সমস্যাগুলো নিয়ে যে কথা বলতে পারতাম ভালো হতো। ঢাকা শহরের মানুষকে এখন রাতের বেলায় বসে থাকতে হয়, গ্যাসের চাপ কখন বাড়বে সে রান্না করবে। একটা সিলিন্ডার পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সিলিন্ডার কেনা যাচ্ছে না। আপনার সন্তানটিকে গত বছর যে ক্লাসে ভর্তি করেছেন, পাশ করেছে, রিঅ্যাডমিশনের নামে আবার তাকে একটা বিপুল অঙ্কের টাকা স্কুলে দিতে হচ্ছে। এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলতে পারি না। আমাদের কথা বলতে হয় রাজনীতির এই যে ইস্যুগুলো, যে ইস্যুগুলোর অনেকগুলো জায়গা আমাদের পরিবর্তন হওয়া উচিত ছিল। দুই পক্ষ যেভাবে কথা বলছে এবং এর সাথে অনেকগুলো পক্ষ যেভাবে যুক্ত হচ্ছে, তাতে রাজনীতিতে ইতিবাচক কোনো ঘটনা ঘটবে এটি আমার মনে হয় না। সংশয় সন্দেহটা কেন? সংশয় সন্দেহটা এই কারণে, যখন আমি দেখি যে বাংলাদেশে প্রথমবারের মতো আপনি পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে, কিন্তু সেই পোস্টাল ব্যালট প্রিন্ট করার ক্ষেত্রে আপনি যে ফিলোসফিটাকে ওন করছেন বা যে মেথোডোলজি ওন করছেন, সেখানে একটা নির্দিষ্ট পক্ষকে কোনো না কোনোভাবে সাপোর্ট যাতে তাদের পক্ষে যায়, তারা যাতে সুবিধা ভোগ করে, তার একটা প্রবণতা আপনার মধ্যে আছে। আপনি যখন রাতের বেলায় কোনো একটা বাড়িতে গিয়ে আপনি বিকাশ নাম্বার কেন সংগ্রহ করবেন? বিকাশের সাথে এই ভোটের প্রসঙ্গে আমি সম্পর্ক আসতাম। বিকাশের সাথে ভোটের সম্পর্ক কি? এনআইডি নম্বরের সাথে ভোটের সম্পর্ক কি? এবং আপনি বলতে পারেন যে আমি মানুষকে সহযোগিতা করতে যাচ্ছি। নির্বাচনী প্রচারণার একটা অনেকটি প্রসিডিউর আছে। রাজনৈতিক দল গ্রামের নারী পুরুষের একবার কাছ পরিষ্কার থেকে করে বলি, বিকাশ এটা এবং রাজনৈতিক দল না, এনআইডি এটা জামাত ইসলাম। কার্ডের আচ্ছা জামাত ইসলাম একেবারে স্পষ্ট অভিযোগ তাদের বিরুদ্ধে। আমার প্রশ্ন হলো যে আপনি ভোটারকে সহযোগিতা করবেন, ভালো কথা, কিন্তু আপনাকে তো একটা প্রসিডিউর মেনটেন করতে হবে। যখন প্রচারণাটা শুরু হবে আপনি তারপরে যান। আপনি কেন গভীর রাতে, মাঝরাতে অথবা প্রচারণার সময় শেষ হয়ে যাওয়ার পর মানুষের বাড়িতে যাচ্ছেন এবং আপনি সেখানে গিয়ে দল বল নিয়ে এই কাজটি করছেন? এই কাজটির দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আমি অবশ্যই বিএনপির সমালোচনা করি যে তারা সেখানে মব ক্রিয়েট না করে তারা ইলেকশন কমিশনকে অবহিত করতে পারতো, কিন্তু বিএনপি যে ভুলটা করেছে এটি সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজে যে যারা ঘটনাটা সূত্রপাত করলো, আপনি কেন যাবেন রাতের বেলা? আপনি মানুষের বাড়িতে কেন যাবেন দলবল নিয়ে, লোকজন নিয়ে? মানুষ কেউ কি আপনাকে ডেকেছে? এবং নির্বাচনী প্রচারণা কি তখন শুরু হয়েছে? এই যে বিকাশ নাম্বারটা সংগ্রহ করছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে আমি ক্রিমিনাল অফেন্স করতে পারে। একটা জিনিস আপনাকে এইটার এখতিয়ার কি আছে? আপনার সাথে বসে আসলে কথা বলা যাবে না, এত অসহিষ্ণু যদি হন। না, ঠিক কারণ আছে। হচ্ছে আমি just জানতে চেয়েছি। প্রত্যেকের জন্য নির্ধারিত সময় আছে। অসহিষ্ণুতা যদি দেখান তাহলে কথা আমি বলা আমি কঠিন। ওনার উত্তর নিব, আপনি আমি আপনি এই শেষ করতে প্রশ্নটা পারেন। নিশ্চয়ই করার অধিকার আমার আছে এবং আমি সেটি বলেছিও যে বিএনপির ভুলের জায়গাটা কোথায়। সে নিজে এখানে একটা ভূমিকা নিয়েছে, কিন্তু ঘটনার সূত্রপাতটা কোথায়? আপনি কেন গেলেন? আপনি যদি না যেতেন তাহলে বিএনপি, আপনি ধরে নিচ্ছেন, আবার আমিও সমালোচনা করছি, বিএনপি তার শক্তি দেখিয়েছে। শক্তি দেখালো কখন এবং কেন দেখাতে পারলো? এবং এই আলোচনাটা, এই সমালোচনাটা তো আজকের না, বিভিন্ন জায়গা থেকে। এবং গতকালকে আপনি যদি খেয়াল করেন, ইলেকশন কমিশন থেকে একটা প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে যে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে যে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের আইডি কার্ড সংগ্রহ করা হচ্ছে। এই প্র্যাকটিসটা তো আমাদের স্থানীয় সরকার নির্বাচনে ছিল, ইউনিয়ন পরিষদে বাড়িতে গিয়ে ভোট কেনা, 500 টাকা 300 টাকা, একটা লুঙ্গি একটা শাড়ি। আমরা গণ অভ্যুত্থান করে যে সংস্কৃতির পরিবর্তনটা করতে চেয়েছিলাম, এই কি পরিবর্তন? আমি গ্রামের যে ভোট কেনার যে সংস্কৃতি, এবং এত বছর পর আমি ভোটটা দিব, আপনি আমার কাছ থেকে টাকা দিয়ে ভোটটা কিনে নেওয়ার এই মেন্টালিটি, এই মনোভাব আপনার মধ্যে কেন হলো? তাহলে রাজনীতির পরিবর্তনটা। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট হুমায়রা নূর। বিকাশে না হয় টাকা দেবে, বুঝলাম। এনআইডি নম্বর দিয়ে কি কাজ হবে আসলে? এনআইডি নম্বরের প্রয়োজনীয়তাটা কি? যেহেতু আমি ওই দলটা করি না, তারপরও প্রসঙ্গবশত যেহেতু নির্বাচনের সাথে আমরা জোট। নির্বাচনে আসন সমঝোতা হওয়ার কারণে উনাদের সাথে কিছুটা কাজ করার সুযোগ হয়েছে, সেই যেটা 20 কারণে বছর আপনাদেরকে বিএনপি উত্তরটি সুযোগ হয়তো হয়েছে। দিতে হবে। সেই জায়গাটা থেকে আমিও একজন আইনজীবী হিসেবে আমিও এনকোয়ারি করেছি, কারণ আমারও তো সত্যটা কি এটা জানতে হবে, যেহেতু আমিও রাজনীতিটা করতে এসেছি। আমি একটা জিনিস ওনাদেরকে জিজ্ঞেস করেছি, আপনারা কি আসলে বিকাশ দিচ্ছেন? দিলে আমাকেও কিছু দিয়েন, ধরেন অন্যদের দিলে আমি কিছু পেতে পারি না। তো
প্রশ্নটা হচ্ছে এই প্রমাণটা কারো কাছে নাই, কিন্তু একতরফাভাবে একটা দলকে বলে দেয়া যায় যে বিকাশ দিচ্ছে। একইভাবে প্রমাণ ছাড়া বিকাশের কথা বলছে, মোবাইল নাম্বার চেয়েছে, এটা অন্যায় হয়েছে, এনআইডি কার্ড চেয়েছে, সেটা অন্যায় হয়েছে। সেটারও প্রশ্ন করেছি, যেটা ওনারা বলেছেন সেইটা হচ্ছে, ধরেন আমাদের দলের তাসনিম যারা ডাক্তার, উনি যখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সব ভোটারদের তালিকা করতে গেলেন, ওই সময় উনি যেটা দেখেছেন সেইটা দিয়ে এটা ডিফিকাল্টি ফেস করেছেন। অনলাইনে কিন্তু আপনি ভোটার আইডি আর ভোটার নাম্বারটা, মানে এনআইডির সাথে ভোটার নাম্বারটা মিলিয়ে যে প্রার্থীর ভোটার স্লিপটা নিতে হয় সেইটা বের করতে তার ডিফিকাল্টি হয়েছে বলেই কিন্তু সে আলটিমেটলি তার মনোনয়ন পেতে অনেক ঝক্কি পোহাতে হয়েছে, এটা কিন্তু সবাই জানেন। এখন এই প্রশ্নের উত্তরে ওনারা যেটা আমাদেরকে জানিয়েছেন সেইটা হচ্ছে যে এই যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কার্ড এবং ফোন নাম্বার চেয়েছেন, এবং তার পরিপ্রেক্ষিতে কয়েকজনের কাছে এটাও জানতে পেরেছি যে ওনাদের মোবাইলে ভোটার আইডি নম্বর সহ মেসেজ গিয়েছে। এখন এইটা হচ্ছে আমার প্রশ্ন যে এই কাজটা কি ওনাদের দায়িত্ব কিনা, ভোটার আইডির অনুযায়ী মেসেজ পাঠানো, মোবাইল নম্বরে মেসেজ পাঠানো, এইটা আমারও প্রশ্ন, কারণ আমি যেহেতু ওই দলটা করি না, সুতরাং ওইটা আমি জানি না। এখন কিছু কিছু কথা আমি আমার জানার জন্য আমি আপাকে জিজ্ঞেস করে গিয়েছিলাম, আরও কিছু প্রশ্ন আমার আছে। সেটা হচ্ছে আপা স্পষ্ট করলেন না, আপা ওয়াশিংটন ডিসি, আনন্দবাজার এবং বিদেশি পত্রিকাগুলোর কথা বললেন, কিন্তু আমার জানা নাই যে কোনো পত্রিকা মারফত কি কোনো দলের প্রতি কোনো নির্দেশনা আসতে পারে যে ওই দল থেকে, জোট থেকে বের হয়ে যাও। এইটা আমার কাছে খুবই অবাক লেগেছে। আর অস্ত্রের যে ঝনঝনানির কথা শুনতে পাচ্ছি এবং আপা খুব শক্তভাবে বলেছেন, আপাকে আমি একটা কারণে খুব ভালোবাসি, আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, শরীফ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি। একটা জিনিস আমার আপার ভাল লাগে যে আপা যেটা অন্যায় সেটা নিজ দলের অন্যায় হলেও কিন্তু সেটা বলেন। সেই দিন আমরা দেখতে পেলাম যে র্যাব একটা বিশেষ ইনফরমেশন ইন্টেল পেয়েছে যে অস্ত্র একটা স্পেসিফিক কিছু সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র আছে, এবং সেইটা অনুসন্ধান করতে গিয়ে আপনারা সবাই জানেন র্যাবের 4 জন সদস্যকে বিএনপি কর্মীরা বেধড়ক মেরেছে এবং একজন নিহত হয়েছে। তাহলে এই অস্ত্র উদ্ধার হবে কিভাবে যদি এই সহিংস রাজনীতি চলতে থাকে? জি, ধন্যবাদ। অ্যাডভোকেট হুমায়ুন নূরের প্রশ্নটা উত্তরও আপনার কাছ থেকে নেব, সেই সাথে আরেকটি বিষয় বলতে চাই যে বিএনপির একজন ভাইস চেয়ারম্যান, যিনি এক আসনে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনী পথসভায় কর্মীদের স্লোগান থামাতে গিয়ে উত্তেজিত হয়ে গালি দিয়েছেন। আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখছি সেই গালির ভিডিও, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে। তো দলের শীর্ষ পর্যায়ের নেতা যখন ক্ষমতায় যাওয়ার আগেই এমন আচরণ করেন, এমনভাবে মেজাজ হারান, তো যখন ক্ষমতায় যাবেন তখন তার মেজাজ কি হবে, তার আচরণের কি হতে পারে? ক্ষমতায় গেলে তো মানুষের আচরণ এমনিতেই। আমি আপনাকে এটুকু বলতে চাই, ওইটা এক কথাই বলছি, র্যাবের যে ঘটনাটা, এটা বিএনপি যে করেছে এটা কোনো প্রমাণ হয় নাই, এটা এক ধরনের আঙ্গুল তোলা আরেকটা ব্যাপার, এটা এক কথায় আমি শেষ করে দিলাম। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি মেজাজ হারানোর কথা বলছেন, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ লক্ষ মানুষকে এই 8-10 দিন, 19 দিন, 18 দিনে ভোট চাইতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়, মিটিং করতে হয়, মিছিল করতে হয়। আপনি দেখেন স্বতন্ত্র প্রার্থী রুমিনের ব্যাপারটা দেখেন, ম্যাজিস্ট্রেটের সঙ্গে যে বৎসরটা হয়েছে, ওর যে সম্পূর্ণ দোষ আছে আমি তাও বলবো না, সে কিন্তু দেখাইতেই চেয়েছে যে আপনাকে যখন এটা করে, আপনাকে অন্য দল বা অন্য কেউ, এটা মেজাজ অনেক সময়, আমরা তো মানুষ, আমরা তো দেবতা না। তো এই যে সারাদিন একটা মানুষ 10টা-20টা প্রোগ্রাম করে আসার পরে কেউ যখন স্লোগানে মুখরিত করে, স্লোগানেরও কিন্তু একটা টাইম আছে, ফ্রেম আছে, কোনখানে থামলে স্লোগানটা দিতে হয় অনেক সময়। আর গুপ্ত রাজনীতি আসার পরে আপনি নিশ্চয়ই এটাও খেয়াল করেছেন যে অন্য দলের কিনা এরকম জিজ্ঞাসিত হয়েছে। তো গুপ্ত রাজনীতি আসার পরে ডিস্টার্ব করার সংখ্যাটা কিন্তু আগে এটাকে ডিস্টার্ব মনে হতো না, এখন যে কেউ একজন আরেকজনকে অবিশ্বাস করে ভেতরে ভেতরে। আপনার মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন বালির ট্রাকের বস্তার বাইরে উনি ভেতর থেকে যখন বলছিলেন যে আপনারা কথা বলছেন না কেন, বাংলা বুঝেন না? এই যে বাংলা বুঝেন না, এটা কিন্তু উনি সত্যিকার অর্থে ওইভাবেই বলছেন যে অবাঙালিরা আসছে কিনা, এরকম। কিন্তু আমি কথার মানে যদি ভিন্ন ধরনের বোঝা সেটা এক জিনিস, আর একটা হচ্ছে কি একদম সরাসরি গালি দেয়া। আপনি কি এটাকে আসলে কি বলবেন? আপনি এটার পক্ষে কথা বলছেন? আমি মানুষ হিসেবে কথা বলছি, মানুষ হিসেবে আরেকজনের সাথে আচরণ এমন হতে পারে, এরকম হতে পারে না, পারার কথা না। যদি সিস্টেমেটিক রাজনীতি থাকতো,
সিস্টেমেটিক গণতন্ত্র থাকতো, মানুষ যদি সাধারণ কথা সাধারণভাবে বুঝতো, তাহলে হতো না। এখানে আমরা 3 জন বসছি আপনার সাথে, 3 জনের মেজাজ কিন্তু একরকম হবে এমন আপনিও আশা করতে পারেন না, আমরাও আশা করতে পারি না। একজন আইন লঙ্ঘন করে, ভায়োলেট করে, আরেকজন আইনের মধ্যে থাকে, আরেকজন নরম করে কথা বলে কিন্তু শক্ত কথা বলে, আরেকজন জোরে কথা বলে কিন্তু নরম কথা কিন্তু বলে। সবার মধ্যে এখন একটা সবাই জিনিস তো একরকম না, যে আমরা সবাই একরকম না। এমন কোনো কথা বলি না যেটা অনিয়ারে যাওয়ার মতো না। ঠিক আছে, বিচ্ছিন্ন ঘটনা কখনো উদাহরণ হতে পারে না, এটা লাখে একটা, এটা বিচ্ছিন্ন ঘটনা, আমি এটাই মনে করি। জি, আপনার কাছে যাচ্ছি অ্যাডভোকেট হুমায়রা নূর, কিছু বলতে চাচ্ছেন? তথ্য আমি ক্লারিফাই করতে চাই, এটা আমার একদমই আমার বিষয় না, আমি ওদেরকে ওরা আমার ভালোবাসার দলও না, কিন্তু আমার আসলে দুঃখ লাগে যখন জামাত ইসলামের কথা বলছি, জামাত ইসলামের নারীরা, আমার দুঃখ লাগে যখন একদম পরিণত রাজনীতিবিদরা বা পরিণত জ্ঞানী ব্যক্তিরা যখন ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, তখন আমার খুব কষ্ট লাগে। আমি যেটা অন্য দলের জন্য আমি করব না, সেটা আমার নিজের জন্য প্রযোজ্য। আমি চাই না আমার দ্বারাও যদি এরকম হয়, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। একটু আগে শরীফ ভাই বলছিলেন রাতের বেলা কেন জামাত ইসলামের নারীরা মানুষের বাড়ি বাড়ি যাবে। এইখানে আমি প্রথম আলোর খবরটা আমি খুঁজে বের করলাম এবং আমি এটা জানার জন্য যে তথ্যটা কি সত্য কিনা খুঁজে বের করলাম। এখানে দেখেন স্পষ্ট লেখা আছে যে ওনারা বিকেলে পীরের বাগ এলাকায় জামাত ইসলামের নারী সদস্যরা মানুষের বাড়িতে গিয়েছিলেন। সো এই যে ধরেন শরীফ ভাই তো আমার অনেক উনি রাগ হলেন যে আমি মাঝখানে ইন্টারাপ্ট করেছি, কিন্তু আমাদেরও সহনশীলতার একটা মাত্রা আছে। আপনি যখন আমরা কাজ করতে গেলে আমাদেরকে ফকিন্নির বাচ্চা, চিনে না, জাত নাই, বংশ নাই, এই ধরনের গালি দেয়া হয়। আবার ধরেন আপনি যে কথাটা মেনশন করে আপাকে জিজ্ঞেস করলেন, আমি একটা জায়গায় না আমার একটু সিম্প্যাথিও কাজ করে, কারণ ওনারা অনেক বছর ক্ষমতার বাইরে থেকে অনেক নির্যাতনও সহ্য করেছেন এবং ওনাদের অনেক বয়সও হয়েছে। আমার যেই ধৈর্যটা, সেই ধৈর্যটা ওনারও থাকবে না। ওনার হয়ে আমি উত্তরটা দিলাম, এটাও আবার ধরেন কিছুটা স্বাভাবিক, কিন্তু আমি অবশ্যই তারপরও আমি এটা আমার নিজের জায়গা থেকেই বলছি যে আমারও মাঝে মাঝে খারাপই লাগে যে হয়তো বয়স্ক মানুষ হিসেবে ওনারা ধৈর্য হারিয়ে ফেলছেন। আচ্ছা, আমি আরেকটা বিষয় আনতে চাচ্ছিলাম, কিন্তু এই জিনিসগুলো দেখলে মানুষের খারাপ লাগে যে আপনি মানুষের প্রতি ঘৃণা প্রকাশ করছেন, সেই মানুষগুলোর কাছে, যেই মানুষগুলোর কাছে আপনি ভোট চাচ্ছেন। একজন দেখলাম হাত মিলাতে গিয়েছে জনাব মির্জা আব্বাসের সাথে, উনি হাত মিলিয়ে এরপরে আবার মানে ওনার খুব খারাপ লেগেছে যে হাতের মধ্যে কি আছে উনি এবার দেখছে। ধরেন এই জিনিসগুলো কিন্তু মানুষকে ভিতর থেকে নাড়া দেয় যে আল্লাহ মানে আমাকে এত ছোট করে দেখলো। আচরণের বিষয়গুলোতে আমরা আসবো, আমরা আরেকটু মতামত নিব। তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এনসিপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সর্দার আমিরুল ইসলাম সাগর 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। আমি জানি না আপনি দেখেছেন কিনা, যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মের SMS এবং টেক্সট সবকিছুই আমরা আসলে এখন কথা বলি এটা নিয়ে, তো সোশ্যাল প্ল্যাটফর্মের এই মন্তব্যটি আমি বলতে চাই যে এনসিপির এক নারী প্রার্থীর পক্ষে 10 দলীয় জোটের লিয়াজো মিটিংয়ে এসেছি, প্রার্থী অনেকগুলো লিফলেট করেছিল, বেশিরভাগ এখনো রয়ে গেছে। তিনি আজ বেশ কয়েকটা বিলবোর্ডও টানিয়েছেন। এখন জোটের একটি দলের দাবি এই বিলবোর্ডগুলো সরাতে হবে এবং বাকি লিফলেট বিতরণ করা যাবে না। কেন? কারণ অভিযোগ নারী প্রার্থী ঘোমটা না দেয়ায় চুল দেখা যাচ্ছে। এখন 10 দলে একসাথে কিভাবে আপনারা চলতে পারবেন? আসার আগে এই জিনিসটা আমিও পড়েছি, আমার কাছে খুবই খারাপ লেগেছে যে ধরেন এতগুলো প্রার্থীর মধ্যে মাত্র 2 জন নারী প্রার্থী না, তাদের প্রতি আপনারা সম্মান দেখাইতে যদি না পারেন তাহলে এটা খুব দুঃখজনক। এটা স্পষ্ট বার্তা দিচ্ছি, এই ধরনের ঘটনা যদি ফার্দার কন্টিনিউশন হয় তাহলে আমরা অবশ্যই এটা শুধু ঐক্যমতে এসেছি বলে আমরা এটা নিয়ে প্রতিবাদ করব না এমন না। আমার কোনো বোন যদি কোনো রকম অপমানের শিকার হয় সেটা নির্বাচনের আর হয়তো 19 দিন বাকি, আমি ধরেন আমরা তো সমঝোতায় গিয়েছি, ঐক্যমতে গিয়েছি, ধরেন এটা তো আমি ওনাদের যাদের সাথে দায়িত্বশীল যাদের সাথে আমার কথা হয়, আই উইল ডেফিনেটলি অ্যাড্রেস দিস যে কোনোভাবেই যাতে আমাদের বোনরা, এমনকি আমাদের কোনো কর্মীরাও যদি তাদের স্বাধীন চিন্তাধারায় চলতে চায়, তাদের কোনো কর্মীরা তাদেরকে এই ধরনের আচরণ করবে কিনা এই প্রশ্ন আমি তাদের কাছে অবশ্যই করব। এটা আমার জেনেই তো তাদের সাথে চলতে হবে না, আমি না জেনে তো আমি 2 মাসও হয় নাই, 20 বছর যারা কাটিয়ে দিয়েছে তাদের মতো এত ধৈর্য আবার আমার মনে হয় থাকবে না। জি ধন্যবাদ। অ্যাডভোকেট হুমায়রা নূর বেশ কিছু বিষয়ে কথা বলেছেন, সেই বিষয়ে কি বলবেন শরীফুজ্জামান শরীফ? এবং সেই সাথে আরেকটি বিষয়ে মেনশন করতে চাই যে বিভিন্ন আসনে সহিংসতায় অন্তত দেখা গেছে যে 25 জন আহত হয়েছেন এই কয়েকদিনে, দেশের ঘটনা যদি আমরা বলি। এই যে সংঘর্ষের ঘটনাগুলো আসলে কি বার্তা দেয়, এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ। প্রথমত বলি যে এক নেতার বক্তব্য ঘিরে আমরা বেশ কয়েক আলোচনা করলাম।
এগুলো আসলে অনাকাঙ্ক্ষিত। রাজনীতিবিদদেরকে অনেক ক্ষেত্রে সতর্ক থাকতে হয় বাক্য ব্যবহারের ক্ষেত্রে। একই সাথে এটাও আপনাকে মনে করিয়ে দিব, এই নেতারাই, সে আপনি যে দলেরই নেতা বলেন, এই কর্মীটা যখন বিপদে পড়ে সবার আগে এই নেতাটা ছুটে যায়, হাসপাতালে ছুটে যায়, তার বাড়িতে ছুটে যায়। এবং এই কর্মীটাও, যে কর্মীটাকে হয়তো সে একটা খারাপ কথা বলেছে, আপনি খেয়াল করে দেখবেন সে যখন বিপদে পড়ে এই নেতার কাছেই আসে, আমাদের কাছে আসে না। সুতরাং এদের মধ্যে আমরা বাহ্যিকভাবে অনেক কিছুই দেখি, কিন্তু ভেতরে পরস্পরের প্রতি এক ধরনের ভালোবাসার সম্পর্ক, দায়িত্বশীলতা আছে। তবে ভাষা, শব্দ চয়নের ক্ষেত্রে ভবিষ্যতে যাতে সবাই সতর্ক থাকে। আমি কিন্তু কোথাও বলিনি যে জামাতের নারীরা সন্ধ্যার পরে বাসায় বাসায় গিয়েছে, আমি বলছি কর্মীরা গিয়েছে। ঠিক আছে, ওখানে নারী কর্মীদেরই আটকে রাখা হয়েছিল। আমি নারী কর্মীদের কথা, নারী উনি আসলে শব্দটা overall জামাতের এটা বলেছেন উচ্চারণ যে করিনি। সন্ধ্যার পরে হয়তো রাজনৈতিক প্রচারণায় যাওয়া সম্ভব না। আমি যে এই জন্য সময়ের কথা ঘটনার কথা বলেছেন। বলেছি, কিন্তু আমি জামাতের নারী কর্মীরা সন্ধ্যার পরে কেন যাবে এই শব্দটা আমি ব্যবহার করিনি, উচ্চারণ করিনি। মানে সেকেন্ড যেই হলো, ঘটনা নিয়ে কথা হচ্ছিল সেকেন্ড সেটাও হলো নারী কর্মীদের আটকে রাখার ইস্যু নিয়েই হচ্ছে। আপনি যে অভিযোগটা করেছেন বা ব্যাখ্যাটা দিচ্ছেন, আমার কাছেও বেশ কয়েকটা টেলিভিশনের ভিডিও আছে এবং সেখানে জামাতের নেতাদেরও বক্তব্য আছে এবং তারা একটা পর্যায়ে বলেছে যেটা ঘটনাটা ঘটেছে এটা দুঃখজনক, তারা ভবিষ্যতে এই বিষয়টা নজরে রাখবেন। আমার মনে হয় যে সেখানেই এটির সমাপ্তি হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা অনেক সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে আপনার থেকে আমি আবার একটু বেশি জানানোর চেষ্টা করি। তবে যাদের নিয়ে আলোচনা হচ্ছে তারা কিন্তু, আমার ধারণা, তারা বিষয়টা অনুধাবন করতে পারছেন যে এটি ভালো হয়নি, ঠিক হয়নি। এবং পরবর্তীতে সংঘাতের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু সব সন্ধ্যার পরে। আমরা শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা আমাদের হয়নি। অস্ত্রের ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক খবরই জানি না। একটু আগে, ঘন্টাখানেক আগে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠানো হয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে, রোহিঙ্গা শিবিরে এগুলোতে প্রচুর অস্ত্র মজুদ হয়েছে, অবৈধ অস্ত্র, এবং সরকার পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন। অবৈধ অস্ত্রের কথা আমরা জানি, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলছেন যে এই অস্ত্র ব্যবহার হবে না, আমাদেরকে জানানো হয়েছে। যখন আপনার একটা অভিযান মিয়ানমার চলছে, থেকে প্রচুর অস্ত্র এসেছে, আমরা মিয়ানমার এই থেকে খবরটা পেয়েছি। অস্ত্র এসেছে সরকারের বিভিন্ন জায়গা থেকে। সুতরাং আমরা যতই বলি না কেন টকশোতে বসে যে না এটা কোনো সমস্যা হবে না, আসলেই সমস্যা হবে। মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করছে। এবং সরকারের যে জায়গার কথা আপনি জিজ্ঞেস করেছেন, কোথাও কোথাও আমি দেখতে পাচ্ছি সরকারের ভূমিকা অথবা সরকারের পজিশনটা এটা নিরপেক্ষ না। সরকার আইন শৃঙ্খলা বাহিনী 9 লক্ষ সদস্য মোতায়েন করেছে এবং এতে কি আসলে সংঘাত নিয়ন্ত্রণে থাকবে বলে মোটেই আপনি না, মনে করেন? মোটেই না। প্রথমত যে এখানে নির্ভর করছে সরকারের এফিসিয়েন্সি কতটুকু, আন্তরিকতা কতটুকু। সরকার কি এই অস্ত্র উদ্ধার করতে চায়? আপনি আইন শৃঙ্খলার যে মূল দায়িত্বে যিনি, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যখন বলেন যে আমি আশ্বস্ত করছি নির্বাচনের সময় অস্ত্র ব্যবহৃত হবে না, অথচ সেই স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার সমস্ত ল এনফোর্সমেন্ট যে এজেন্সিগুলো আছে, তারা তন্ন তন্ন করে অস্ত্র উদ্ধারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আর তার দায়িত্বে যিনি সর্বোচ্চ ব্যক্তি, তিনি বলছেন এই অস্ত্র ব্যবহার করা হবে না, আমাকে জানিয়েছে। তার অর্থ হচ্ছে আপনি মাঠে আপনার ফোর্স নামিয়ে দিয়েছেন অস্ত্র উদ্ধারের জন্য, আর আপনি তাদের দায়িত্ব, ওই রেসপন্সিবিলিটি নিয়ে বলছেন এটি ব্যবহৃত হবে না। এটি হচ্ছে এক ধরনের স্ববিরোধিতা। তার অর্থ হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানেন কাদের কাছে এই অস্ত্রটা আছে। তা না হলে আপনি তো বলতে পারবেন না যে এই অস্ত্র কোথায় ব্যবহৃত হবে অথবা কোথায় ব্যবহৃত হবে না। নির্বাচনে যদি ব্যবহৃত নাও হয়, স্বাভাবিকভাবে প্রশ্ন করা যায় নির্বাচনের পরে তো আপনারা দায়িত্ব ছেড়ে দেবেন, এই অস্ত্রটা নির্বাচনের পরে কোথায় কোথায় ব্যবহৃত হবে, কখন কখন ব্যবহৃত হবে, সেই তথ্য ওনার কাছে আছে কিনা। 3 নম্বরে হচ্ছে যে সরকারের নিরপেক্ষতা একটা ইম্পর্টেন্ট। আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি নির্বাচনে সরকার অনেকগুলো জায়গায় কোন কোন পক্ষের প্রতি এক ধরনের শৈথিল্য অথবা দুর্বলতা প্রদর্শন কোন করছে। পক্ষের প্রতি? আপনি প্রধান উপদেষ্টা, আমি তার কাছে, তিনি হচ্ছেন টিম লিডার, তিনি হচ্ছেন কমান্ডার, তিনি হচ্ছেন এই ফ্যামিলির গার্ডিয়ান। সুতরাং তার কাছ থেকে আমি একটা নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করব। তিনি যখন মিডিয়ার সামনে এসে বলেন যে একটা রাজনৈতিক দল, তাদের ভেতর থেকে কে কে এমপি হবে, মন্ত্রীও হবেন, কোন মন্ত্রণালয়ের, এই কথাটা তার কাছ থেকে হয়তো হুমায়রা আপা একটা ব্যাখ্যা দিবেন, কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমাদের প্রধান উপদেষ্টা এই যে বক্তব্য 2 দিন আগে যেটি দিয়েছেন, তরুণদের নতুন দল, তিনি কিন্তু তরুণরা এমপি হবেন, মন্ত্রী হবেন এটি বলেন নাই, তরুণদের নতুন যে দলটি করেছে
তো আমি মনে করি যে এগুলো নতুন নতুন করে বিতর্ক তৈরি করবে সরকারের জায়গা কাদের থেকে। কথা মিন করেছে? সরকারের জায়গা থেকে তরুণদের নতুন দল, তরুণদের এমন নতুন কথাই- দল, একটা মাত্র আচ্ছা। দল। তরুণরা অনেকগুলো দল করেছে গণঅভ্যুত্থানের পরে, কিন্তু সব দলগুলো নির্বাচনে অংশগ্রহণ জি, করছে না, জি। একটা দল নির্বাচনে অংশগ্রহণ করছে। সুতরাং আমি অনুরোধ করব সরকারের কাছে বিতর্ক তৈরি হতে পারে এই ধরনের জায়গাগুলোকে অ্যাভয়েড করার জন্য। আমি শেষ করে দিব এই জায়গাটায়, সরকার পক্ষপাতিত্ব দেখিয়েছে কখন, যখন সে আমেরিকায় গেছে, গণ অভ্যুত্থানের পক্ষের অনেকগুলো রাজনৈতিক দল থাকার পরেও মাত্র 3টা দল, এবং শেষ করে দেয় এই জায়গায়। আপনি যখন জুলাই জাদুঘর পরিদর্শনে গেলেন, এই যে রাজনৈতিক দলগুলো সবাই ঢাকা অবস্থান করে, আপনি আরো 10টা দলকে ডেকে নিয়ে যেতে জি, পারতেন। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আমাকে একটু নীলোফার চৌধুরী মনি আপনার কাছে যেতে হচ্ছে যে আপনিও মনে করেন কিনা যে সরকার কোনো একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্ব করছে? এটা কি বলার অপেক্ষা রাখে? আপনাকে একটা কথা বলি, যে দলটাকে নিয়ে কথা হচ্ছে সেই দলের লোক সংখ্যা কত? আমরা দেখেছি যাও বা সেই দলের লোক সংখ্যা যাও দিয়ে শুরু হয়েছিল, তার অর্ধেক না 4 ভাগে 3 ভাগই পদত্যাগ করেছে বা বহিষ্কার হয়েছে বা নিজেরা চলে গেছে। সেই দলটাকে বাংলাদেশে বামের সংখ্যা অনেক বেশি, একদম কমও হয় না, বিশ্ববিদ্যালয় থেকে দেখে আসছি। এবং ব্রিলিয়ান্ট ছেলে মেয়েরা বাম করতো, এখনো করে, তাদের কোনো অস্তিত্বই নাই এই সরকারের কাছে। কিন্তু আপনি দেখেন প্রথম দ্বিতীয় তৃতীয় যেখানেই যাই না কেন, যেখানেই যাই সরকার তাদের 2টা মানে বিএনপিরও 2টা, তাদের একটা মানে বিএনপিরও একটা, তাদের একটা মানে জামাতেরও একটা। এই যে ইকুয়াল টু এ কিংস পার্টি, একেই বলা হয়, এইভাবেই নির্ণয় করা উচিত। তারা বিএনপি সালাউদ্দিন সাহেব কি বলছিল নিশ্চয়ই আপনার মনে আছে, যে আমরা 4-5 দিন সরকারের সঙ্গে দেখা করতে গিয়ে আমরা যোগাযোগ করতে পারছি না, অথচ একটা দল যে কোনো সময় ইচ্ছা হলেই ঢুকছে, ইচ্ছা হলেই বের হচ্ছে। এবং তারা যে কথাগুলো বলছে সরকারের পক্ষ থেকে ওই একই কথাগুলো তাদের মুখ দিয়ে বলানো হচ্ছে। তো এরপরে তো বলার আর অপেক্ষা থাকে না। এবং সারা বাংলাদেশ ঘোরার সময় আমরা যে প্রোটোকল, গোপালগঞ্জের যে অবস্থা আমরা দেখেছি, হ্যাঁ এটার জন্য আমরা খুশি যে ওইখানে আরো কিছু মারা যেতে পারতো, সেটা হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু যেভাবে আর্মি পুলিশ, দাঙ্গা পুলিশ, আপনার বিজেপি দিয়ে যেভাবে সারা বাংলাদেশ স্কট দেওয়া হয়েছে, সেটা কিন্তু চোখে পড়ার মতো। জি, অনেক অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে শুনতে চাইবো অ্যাডভোকেট হুমায়ুন নূর। আমি আসলে এই যে হিংসামির রাজনীতিটা আমি করতে চাই না। আমি চাই আমার দলের নেতাদের যখন গোপালগঞ্জে হামলা হয় সেই সময় থেকে আমাদেরকে যে প্রোটোকল দেওয়া হয়েছে, যে প্রোটেকশন দেওয়া হয়েছে, সেই প্রোটেকশন তারেক রহমানও পাক, তার জীবনের নিরাপত্তাও নিশ্চিত হোক। তারেক রহমান এখন যে প্রোটোকলটা পাচ্ছেন সেইটা তো সবাই দেখছে। সেইটা আমরা প্রশ্ন করেছি, বলেছি যে আমাদের দলের যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরও ততটুকুই নিরাপত্তা দেওয়া হোক। কিন্তু দেখেন আমাদেরটা ওনাদের খুব চোখে লাগছে, কিন্তু ওনাদেরটা ওনাদের চোখে লাগে না। কিন্তু আমরা কিন্তু এটা চাই না যে ওনারা সেই প্রোটেকশনটা না পাক, আমরা আবার ভালোটাই চাই যেন ওনারাও সেই প্রোটেকশনটা পাক। আর ওনারা এক এক সময় এক এক কথা বলতে গিয়ে আমার মনে হচ্ছে যে খেই হারিয়ে ফেলছে, যে আমরা আমাদের নাকি দলে 2/3 নাকি পদত্যাগ করেছে। এই ইনফরমেশন ওনাকে কে দিল? আমার দলে কেন্দ্রীয় সদস্য 200 জন, এবং 200 জনের মধ্যে 14 জন পদত্যাগ পত্র জমা দিয়েছে, 2 জনেরটা গৃহীত হয়েছে, বাকি 12 জন ফেরত আসার প্রক্রিয়ায় আছে। আপনি এরকম মন গড়া, অনেকে তো আবার বলছে যে তাদের এবং যে মজার কথা শুনেন, পদত্যাগ করা, ছোট্ট করে একটু বলি, ওই যে গুপ্তর কথা বললেন, পদত্যাগ করার বিষয়টি বলছে আসন ভাগাভাগির সময় না পাওয়ার কারণেই অনেকে পদত্যাগ করার কথা বলছে। ভাগাভাগির না, এইটা ধরেন সবাই চিন্তা কিন্তু এক না। আমি যেমন আদর্শ ভিত্তিক জোট হয় নাই দেখে আমি দলের স্বার্থটাকে জোরে বড় করে দেখেছি, অনেকে আদর্শটাকে বড় করে দেখেছে, এটা তার স্বাধীনতা, তাই না? কিন্তু আমার যেই অবাক করার যেই বিষয়টা নিয়ে আমি যেটা বলছিলাম, যে গুপ্তর কথাটা আপা বলছিলেন না, আমার দলের এক নেতাকে দেখলাম যে বিএনপিতে যোগ দিয়েছে, উনি এতদিন আমার দলে ছিলেন এবং বেশ নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন। তো এতদিন কি উনারা আমাদের দলে গুপ্ত রাজনীতিবিদ রেখে দিয়েছিলেন, সেটাও আমার জানার আছে। ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুন নূর, আপনাকেও ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি এবং শরীফুজ্জামান শরীফ, তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় আসার জন্য। শেষ করতে হচ্ছে আজকের আয়োজন। স্টার নিউজ করা আলাপ আজ এ পর্যন্তই। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।